যদি এমন হয় যে আমাদের একটি সরলরেখা সমীকরণ দেওয়া হলো আর সেই সাথে দুইটি বিন্দুর স্থানাঙ্ক, আমাদের কি দেওয়া হলো যে একটি সরলরেখার সমীকরণ আর হচ্ছে দুইটি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে বলা হলো যে এই বিন্দু দুইটি সরলরেখার একই পাশে না বিপরীত পাশে অবস্থিত। আচ্ছা, তাহলে বিষয়টা কি দেওয়া হলো? বিষয়টা দেওয়া হলো এমন, যদি এমন হয় বা প্রশ্নটা যদি এমন হয়, দেখা হলো যে আমরা একটা এক্সাম দিতে গেলাম, এখানে এই ধরনের একটা প্রশ্ন দিলাম। প্রশ্নটা কেমন? প্রশ্নটা হচ্ছে এমন, যদি একটি সরলরেখার সমীকরণ দেওয়া হলো আর সেই সাথে দেওয়া হলো দুটি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে বলা হলো এই বিন্দু দুটি ওই সরলরেখার একই পাশে না বিপরীত পাশে অবস্থিত। এখন কথা হচ্ছে, যদি এই ধরনের কোনো আমাদের গাণিতিক সমস্যা দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে এটা সমাধান করব বা কিভাবে আমরা এটা চিহ্নিত করব যে ওই বিন্দু দুটি ওই সরলরেখাটির একই পাশে না বিপরীত পাশে অবস্থিত। এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং বিষয়টা প্রতিষ্ঠিত করার চেষ্টা করব, মানে কি ধারণা এখানে ব্যবহার করলে আমরা এই সিদ্ধান্তটা নিতে পারবো যে ওই বিন্দু দুইটি সরলরেখাটির একই পাশে না বিপরীত পাশে অবস্থিত। এখন কথা হচ্ছে, এই ধারণাটি প্রতিষ্ঠিত করতে গেলে আমাদের যে ধারণাটা জানতে হবে সেটা হচ্ছে কি, যে একটি বিন্দু যখন একটি রেখাকে অন্তস্থভাবে বিভক্ত করে, যেটাকে বলে অন্তঃবিভক্তকারী বিন্দু, সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র বা ফরম্যাট, আর হচ্ছে বহিঃবিভক্তকারী বিন্দুর স্থানাঙ্কের সূত্র বা ফরম্যাটটি আসলে কি হয় সে বিষয়টি আমাদের জানতে হবে। এবং এই বিষয় বা এই ধারণাটি ব্যবহার করার মাধ্যমে আজকে আমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান করব। তাহলে এখন অন্তঃবিভক্তকারী বিন্দুর স্থানাঙ্কটা আমরা জানব। তার আগে আমরা দেখে নিচ্ছি যে অন্তঃবিভক্তকারী বিন্দুর স্থানাঙ্কের ধারণাটা আসলে কি। যদি এমন হয় যে পি কিউ হচ্ছে একটি রেখাংশ, পি কিউ হচ্ছে একটি রেখাংশ এবং পি বিন্দুর স্থানাঙ্ক আমাদের জানা আছে x sub 1 y sub 1, আর কিউ বিন্দুর স্থানাঙ্ক এটা আমাদের জানা আছে x sub 2 y sub 2। এরপর বলা হলো যে আর হচ্ছে পি কিউ এর অভ্যন্তরে একটা যে কোনো বিন্দু, আর পি কিউ এর অভ্যন্তরে যে কোনো বিন্দু যার স্থানাঙ্ক আমাদের জানা নেই, কিন্তু আমাদের বলে দেওয়া হলো পি আর এটা হচ্ছে এম আর কিউ আর এটা হচ্ছে এম, অর্থাৎ পি আর অনুপাত আর কিউ সমান সমান এম অনুপাত এন, এটা আমাদের বলে দেওয়া হলো বা এটা আমরা জানি। সেই ক্ষেত্রে আর বিন্দুটা হচ্ছে পি কিউ এর অন্তঃবিভক্তকারী বিন্দু, কেননা এই আর বিন্দুর জন্য আমরা কি কি ধারণা পেলাম? পি আর একটি অংশ পেলাম আর আর কিউ একটি অংশ পেলাম। বিষয়টা কি দেওয়া হলো? বিষয়টা এটা দাঁড়ালো যে আর বিন্দুটি পি কিউ এর অভ্যন্তরে অবস্থিত একটি বিন্দু এবং এই বিন্দুটা কি করলো? এই পি কিউ কে পি আর এবং আর কিউ এই দুটি অংশে বিভক্ত করলো। যেহেতু এটা ভিতরে থেকে বিভক্ত করে, এই জন্য বলা হয় অন্তঃবিভক্তকারী বিন্দু। এখন এই আর বিন্দুর স্থানাঙ্কটা কি হবে? আচ্ছা, আমরা ধরে নিচ্ছি যে আর বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে এক্স ওয়াই। সেক্ষেত্রে আর বিন্দুর স্থানাঙ্ক হয়, বা আমরা লিখি অন্তঃবিভক্তকারী বিন্দু আর এর স্থানাঙ্ক, অন্তঃবিভক্তকারী বিন্দু আর, অন্তঃবিভক্তকারী আর হচ্ছে এই যে এম আছে এম, তাহলে এম গুণ হবে হচ্ছে কিউ এর এক্স স্থানাঙ্কের সাথে, আর এন এন হবে পি এর এক্স স্থানাঙ্কের সাথে, এম প্লাস এন। এটা হচ্ছে অন্তঃবিভক্তকারী বিন্দু আর আর এর এক্স স্থানাঙ্ক। আর ওয়াই স্থানাঙ্ক ঠিক একই ফরম্যাটটা, মোটামুটি একই টাইপের একটা প্যাটার্ন এখানে দেখা যায় যে এম এম হবে ওয়াই সাব 2, অর্থাৎ কিউ বিন্দুর ওয়াই স্থানাঙ্কের সাথে, তাহলে এম ওয়াই সাব 2 আর এন, এটা তো বোঝা যাচ্ছে। এখন তাহলে এন কি হবে? ওয়াই এন হবে ওয়াই সাব 1 এর সাথে গুণ, অর্থাৎ পি বিন্দুর ওয়াই স্থানাঙ্কের সাথে, আর এখানেও এম প্লাস এন ডিভাইডেড বাই, এটা হচ্ছে অন্তঃবিভক্তকারী আর এর স্থানাঙ্ক। আমরা প্যাটার্নটা খেয়াল করি, যদি আমরা
এম নেই, মানে এই যে এই পি আর এম, সেই ক্ষেত্রে আমরা যদি আর বিন্দুর এক্স স্থানাঙ্ক নির্ণয় করতে চাই, তাহলে এম হবে কিউ বিন্দুর এক্স স্থানাঙ্কের সাথে গুণ প্লাস, আর এন হবে পি এর এক্স স্থানাঙ্কের সাথে গুণ আর ডিভাইডেড বাই এম প্লাস এন। আর যদি আর বিন্দুর ওয়াই স্থানাঙ্কের মান বের করতে চাই, সেই ক্ষেত্রে কি হবে, এম, এই যে এম, এটা হবে কিউ বিন্দুর ওয়াই স্থানাঙ্কের সাথে গুণ করা হবে, আর এই এনটাকে গুণ করা হবে পি বিন্দুর ওয়াই স্থানাঙ্কের সাথে আর ডিভাইডেড বাই এম প্লাস এন। এটা হচ্ছে অন্তর্বিভক্তকারী বিন্দু আর এর স্থানাঙ্ক। এখন কথা হচ্ছে যদি এমন হয়, এই বিষয়টি পি বিন্দু, এখানে হচ্ছে কি বিন্দু, আর আর বিন্দুটা হচ্ছে বাহিরে, পি কিউ এর বাহিরে। এই যে আমরা খেয়াল করি, পি কিউ একটি রেখাংশ, আর বিন্দুটা হল পি কিউ এর বাহিরে। এই ক্ষেত্রে এখানে একটি অংশের ধারণা পাওয়া যাবে পি আর, এটাকে ধরে নেওয়া হচ্ছে এম, আর কিউ আর এটা হচ্ছে এন। যদি এমন হয় যে আর বিন্দুটা বাহির থেকে বিভক্ত করলো, এই জন্য আর বিন্দু এই ক্ষেত্রে হবে বহিঃবিভক্তকারী বিন্দু। বহিঃবিভক্তকারী মানে পি কিউ এর বহিঃবিভক্তকারী, অর্থাৎ বাহির থেকে সেটা বিভক্ত করলো, এবং কি আর বিন্দুটা বাহির থেকে কি ধরনের বিভক্তের ধারণা দিল, এই ধারণা দিল পি আর এবং কিউ আর বা আর কি। এখন এখানে এটাও হচ্ছে পি আর হচ্ছে এম, কিউ আর বা আর কিউ হচ্ছে এন। সেই ক্ষেত্রে বহিঃবিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক হবে বহিঃবিভক্তকারী বিন্দু, আর হবে কি, আচ্ছা প্যাটার্নটা এমনই হবে, জাস্ট কি হবে, এই যে এখানে যোগ চিহ্ন আছে, এখানে যোগের জায়গায় শুধুমাত্র আমরা বিয়োগ হয়, যোগ চিহ্ন জায়গায় কি হবে, বিয়োগ হবে। অর্থাৎ এম, এম হচ্ছে পি আর, তাহলে আচ্ছা এখানে আমরা স্থানাঙ্কটা লিখি, পি এর হচ্ছে এক্স সাব 1 ওয়াই সাব 1, আর কিউ এর হচ্ছে এক্স সাব 2 ওয়াই সাব 2। তাহলে এম হবে কিউ এর এক্স স্থানাঙ্কের সাথে গুণ, আর এখানে মাইনাস জাস্ট, আর এন হবে পি এর এক্স স্থানাঙ্কের সাথে গুণ ডিভাইডেড বাই এম প্লাস এন, সরি এম প্লাস এন না, এম মাইনাস এন। বহিঃবিভক্তর ক্ষেত্রে এই যে অন্তর্বিভক্তকারী বিন্দু আর বহিঃবিভক্তকারী বিন্দুর মানে ফরম্যাটটা মোটামুটি একই, বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের ফরম্যাটটি, শুধুমাত্র এই যেখানে প্লাস, এই দুটিতে প্লাস ছিল আর এখানে দুটোতে মাইনাস হবে। আর অনুরূপভাবে এটাও তাই হবে, এম হচ্ছে ওয়াই সাব 2 মাইনাস এন ওয়াই সাব 1 ডিভাইডেড বাই এম মাইনাস এন। এই হচ্ছে অন্তর্ভুক্তকারী বিন্দু স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র বা ফরম্যাট, আর এটা হচ্ছে বহির্ভুক্তকারী বিন্দু স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র বা ফরম্যাট। এই ধারণা দুটি আজকে আমরা ব্যবহার করব, এবং ব্যবহার করে এই ধারণাটি প্রতিষ্ঠিত করার চেষ্টা করব যে কিভাবে আমরা এটা নির্ণয় করতে পারি যে দুইটি বিন্দু ওই প্রদত্ত সরলরেখাটির একই পাশে না বিপরীত পাশে অবস্থিত। আচ্ছা, তাহলে আজকে আমাদের টপিক বা আলোচ্য বিষয়টা কি হচ্ছে, যে দুটি বিন্দু কোন রেখার একই পাশে না বিপরীত পাশে অবস্থিত, দুটি বিন্দু কোন রেখার একই পাশে না বিপরীত পাশে অবস্থিত। এটা হচ্ছে এই বিষয়টি আজকে আমরা কি করব, দাঁড় করাবো। আচ্ছা, তাহলে এই বিষয়টা তো বোঝা গেল। এখন আমরা মূল বিষয়ে আসি, যে দুটি বিন্দু কোন রেখার একই পাশে না বিপরীত পাশে অবস্থিত, এই বিষয়টা আজকে আমরা দাঁড় করাবো। আচ্ছা, মনে করি কোন সরল রেখার সমীকরণ হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0। আমরা মনে করলাম কি, যে কোন সরলরেখার সমীকরণ হচ্ছে ax প্লাস by
প্লাস সি ইকুয়াল 0, এটা হলো সরলরেখার সাধারণ সমীকরণ। এবং দুটি বিন্দু, একটা হচ্ছে পি, এটা হলো এক্স সাব 1 আর হলো ওয়াই সাব 1, আর এটা হচ্ছে কিউ, এটা হলো এক্স সাব 2 আর ওয়াই সাব 2। এখন আমাদের নির্ণয় করতে হবে এই পি কিউ এক্স প্লাস বিওয়াই প্লাস সি এই রেখাটি একই পাশে না বিপরীত পাশে অবস্থিত। আচ্ছা, এখন আমরা ধারণাটা দাঁড় করাই। মনে করি এটি একটি সরলরেখা, এটা হচ্ছে কি একটি সরলরেখা, যেটার সমীকরণ হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল 0। আর পি কিউ, যদি পি কিউ সরলরেখাটি একই পাশে অবস্থিত হয়, ধরে নিচ্ছি যে পি কিউ সরলরেখাটি কি একই পাশে অবস্থিত। আচ্ছা, তাহলে এখানে ধরে নিচ্ছি আমরা পি, আর এটা ধরে নিচ্ছি আমরা কিউ। তাহলে পি স্থানাঙ্ক হলো এক্স সাব 1 আর ওয়াই সাব 1, আর কিউ বিন্দু স্থানাঙ্ক হলো এক্স সাব 2 আর ওয়াই সাব 2। এটা আমরা কিন্তু ধরে নিলাম যে পি কিউ এই যে আমাদের যে সরলরেখার সমীকরণ বা সরলরেখাটি একই পাশে অবস্থিত। তাহলে এখন আমরা কি করব, পি কিউ যোগ করব, যোগ করে বর্ধিত করব। আচ্ছা, পি কিউ যোগ করে কি করলাম, বর্ধিত করলাম। আর এইখানে বর্ধিত অংশটা এই সরলরেখাটিকে আর বিন্দুতে সেট করলাম। এখন আমরা যদি একটা বিষয় খেয়াল করি যে আর বিন্দুটা কি আছে, পি কিউ এর বাইরে আছে, তার মানে এটা হচ্ছে কি বহিঃবিভক্তকারী বিন্দুর স্থানাঙ্কের ধারণা কিন্তু এখানে চলে আসে। আচ্ছা, যদি পি আর এম হয় আর পি কিউ এন হয়, তাহলে পি আর যদি এম হয়, পি কিউ এন হয়, তাহলে সুতরাং আর বিন্দুর স্থানাঙ্ক কি হবে, আমরা কিছুক্ষণ আগে দেখলাম আর হচ্ছে এক্ষেত্রে বহিঃবিভক্তকারী বিন্দু, আর সেই বিন্দুর স্থানাঙ্কটা কি হয়, সেই বিন্দুর স্থানাঙ্কটা হয় এম এক্স সাব 2 মাইনাস এন এক্স সাব 1 ডিভাইডেড বাই এম মাইনাস এন, আর হচ্ছে এম ওয়াই সাব 2 মাইনাস এন ওয়াই সাব 1 ডিভাইডেড বাই এম মাইনাস এন। এটাই হচ্ছে বহিঃবিভক্তকারী বিন্দু আর বিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা, এখন কথা হচ্ছে এই আর বিন্দুটা এই আমাদের এই সরলরেখার উপরে অবস্থিত। খেয়াল করি আমরা, এই যেটা রেখা, এই রেখাটির সমীকরণই তো হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল 0, আর আর বিন্দুটা এই সরলরেখার উপর অবস্থিত। যেহেতু আর বিন্দুটা এই সরলরেখার উপর অবস্থিত, সুতরাং আর বিন্দু দ্বারা এই রেখাটিকে সিদ্ধ করা যাবে। আর বিন্দু দ্বারা রেখাটি কি করা যাবে, সিদ্ধ করা যাবে। তাহলে এখন আমরা কি করব, আর বিন্দুটার দ্বারা এই রেখাটিকে সিদ্ধ করব। আচ্ছা, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে এ, এখন এক্স এর স্থলে এক্স এর স্থানাঙ্ক বসাচ্ছি, এম এক্স সাব 2 মাইনাস এন এক্স সাব 1 ডিভাইডেড বাই এম মাইনাস এন, এখানে হচ্ছে প্লাস বি, ওয়াই এর জায়গায় ওয়াই এর স্থানাঙ্ক বসাবো, স্থাপন করবো আর কি, এম ওয়াই সাব 2 মাইনাস এন ওয়াই সাব 1 ডিভাইডেড বাই এম মাইনাস এন, আর প্লাস সি ইকুয়াল 0। আচ্ছা, কেন আমরা আর বিন্দু এখানে স্থাপন করলাম বা সিদ্ধ করাচ্ছি, এই জন্যই যে আর বিন্দুটা এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল 0 এই সরলরেখার উপরে অবস্থিত, এর জন্য আর বিন্দু দ্বারা আমরা রেখাটিকে সিদ্ধ করালাম। আচ্ছা, এখন আমরা কি করব, উভয় পক্ষকে m মাইনাস n দ্বারা গুণ করব। এখানেও m মাইনাস n আছে, m মাইনাস n আছে, তা উভয় পক্ষকে m মাইনাস n দ্বারা গুণ করলে কি হবে, এইটা m মাইনাস n দ্বারা গুণ করলাম তো এটা থাকবে না, তাহলে এখানে হবে a, আচ্ছা এখানে আমরা একসাথে গুণ করে দিচ্ছি am x সাব 2 মাইনাস an x সাব 1, আর এখানে m মাইনাস n আছে, যেহেতু m মাইনাস n দ্বারা গুণ করব তাহলে এটা 1 হয়ে যাবে, কারণ m মাইনাস n কে m মাইনাস n দ্বারা ভাগ করলে 1 হয়ে যাচ্ছে, তাহলে এখানে হবে bn y সাব 2 মাইনাস bn y সাব 1, আর এখানে c পূর্ণ অবস্থা আছে, এখানে m মাইনাস n ভাগ অবস্থায় নেই, সুতরাং m মাইনাস n দ্বারা c গুণ হবে,
সুতরাং এটা কি হবে মাইনাস এন সি ইকুয়াল 0, কারণ শূন্যকে যা দ্বারাই গুণ করা হোক না কেন শূন্যই হবে। আচ্ছা, এখন আমরা একটা খেয়াল করি, এই যেখানে এম আছে, এখানেও এম আছে, এখানেও এম আছে, তাই সুতরাং আমরা এই ক্ষেত্রে এম কমন নিতে পারি। এখন যদি আমরা এম কমন নেই তাহলে সুতরাং হচ্ছে এ এক্স সাব 2 আর এম আছে প্লাস বি ওয়াই সাব 2 আর এইখানে আসতেছে আমাদের মাইনাস সি, এখানে কি আসতেছে মাইনাস সি আসতেছে। আচ্ছা, আমরা এখানে সরি মাইনাস সি না, এখানে প্লাস সি আসবে। প্লাস সি এই জন্য আসবে আমরা এম মাইনাস এন দ্বারা গুণ করছি, তাহলে প্লাস এম সি মাইনাস এন সি হবে। আচ্ছা, আর এখানে আমরা মাইনাস এন কমন নিতে পারি, কি নিতে পারি মাইনাস এন, সুতরাং এখানে আসবে এ এক্স সাব 1। আচ্ছা, আর এখানে আসবে প্লাস বি ওয়াই সাব 1 প্লাস সি ইকুয়াল 0। আচ্ছা, এটা তো বোঝা গেল কি করা হলো। এখানে আমরা তেমন কিছুই করি নাই। প্রথমে আমরা যেহেতু আর বিন্দুটা এক্স প্লাস বি প্লাস সি এই সরলরেখাটির উপর অবস্থিত, ওই জন্য আর বিন্দু দ্বারা আমরা এটা কি করলাম সিদ্ধ করলাম। আচ্ছা, আর বিন্দু দ্বারা সিদ্ধ করা হলো, এরপর আমরা কি করলাম উভয় পক্ষকে এম মাইনাস এন দ্বারা গুণ করলাম। গুণ করলে আমরা এই অবস্থাটা পেলাম। এরপর আমরা এখান থেকে এম আর এখান থেকে এন কমন নিলাম। এখন যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে ব্যাপারটা কি, তাহলে এম এ এক্স সাব 2 প্লাস বি ওয়াই সাব 2 প্লাস সি ইকুয়াল, এটা মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে এন এ এক্স সাব 1 প্লাস বি ওয়াই সাব 1 প্লাস সি ইকুয়াল 0। সরি 0 না, কারণ এখানে 0 সাথে যোগ হয়ে তো এটাই থাকবে, তাহলে এখানে আর শূন্য হচ্ছে না। এখন যদি আমরা এই যে এনটাকে এই পাশে নিয়ে আসি, অর্থাৎ এনটাকে পক্ষ পরিবর্তন করি, এখানে গুণ আছে তাহলে এখানে আসে হবে ভাগ। আচ্ছা, তাহলে এম বাই এন ইকুয়াল হবে এ এক্স সাব 1 প্লাস বি ওয়াই সাব 1 প্লাস সি ডিভাইডেড বাই এ এক্স সাব 2 প্লাস বি ওয়াই সাব 2 প্লাস সি। আমরা একটা ধারণা এখান থেকে পেয়ে গেলাম। এখান থেকে কি পেলাম, একটি ধারণা পেলাম। এখন ধারণাটা একটা বিষয় খেয়াল করি, আমাদের সরলরেখার সমীকরণটা কি ছিল ax প্লাস by প্লাস c ইকুয়াল 0, এটা ছিল আমাদের সরলরেখার সমীকরণ। আচ্ছা, আর আমাদের এই যে পি বিন্দুর স্থানাঙ্কটা খেয়াল করি, পি বিন্দুর স্থানাঙ্ক ছিল x সাব 1 আর y সাব 1, আর কি বিন্দুর স্থানাঙ্কটা ছিল x সাব 2 আর y সাব 2। এখন আমরা আমাদের যে ফরম্যাটটি বা চূড়ান্ত যে সিদ্ধান্তটি, এটা আমরা চূড়ান্ত সিদ্ধান্ত বলবো, বা চূড়ান্ত রূপটি যেটা দাঁড়ালো সেটা কি দাঁড়ালো, যে এই যে সরলরেখার সমীকরণকে যদি আমরা পি বিন্দুর স্থানাঙ্ক দ্বারা সিদ্ধ করি, পি বিন্দুর স্থানাঙ্ক দ্বারা সরলরেখার সমীকরণকে সিদ্ধ করি, সেই ক্ষেত্রে নিশ্চয় আমরা কি পাবো এ এক্স সাব 1 প্লাস বি ওয়াই সাব 1 প্লাস সি পাবো। আচ্ছা, তারপরে এই সরলরেখার সমীকরণটাকে আবার যদি আমরা কি বিন্দুর স্থানাঙ্ক দ্বারা সিদ্ধ করি বা কি বিন্দু দ্বারা সিদ্ধ করি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু x আর y এর স্থলে কি পাবো x সাব 2 আর y সাব 2, তাই আসছে x সাব 2 by সাব 2 প্লাস c। অর্থাৎ সরলরেখার সমীকরণকে একবার পি বিন্দুর স্থানাঙ্ক পি বিন্দু দ্বারা সিদ্ধ করব, তাতে যে আমরা সাংখ্যিক মানটা পাবো, আর পরবর্তীতে কি করব কি বিন্দু স্থানাঙ্ক দ্বারা সিদ্ধ করব, তাতে যে সাংখ্যিক মানটা পাবো, এই সাংখ্যিক মানদ্বয়ের ভাগফল যদি ধনাত্মক হয়, খেয়াল করি সাংখ্যিক মানদ্বয়ের ভাগফল কি হলো ধনাত্মক, সুতরাং এই ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে বিন্দু দুইটি সরলরেখাটির একই পাশে অবস্থিত। বিন্দু দুইটি কি আছে সরলরেখাটির একই পাশে অবস্থিত। আমরা কিন্তু এই সিদ্ধান্তটা এখান থেকে নিতেই পারি। ব্যাপারটা কি দাঁড়ালো, ব্যাপারটা দাঁড়ালো যে আমাদের একটি গাণিতিক সমস্যায় একটা প্রশ্ন দেওয়া হলো, যেটা আমরা পূর্বে বললাম যে প্রশ্ন দিল, প্রশ্নটা হলো যে একটা সমীকরণ দিয়ে রাখলো আর দুটো বিন্দু স্থানাঙ্ক দিয়ে রাখলো, দিয়ে বললো বিন্দু দুটি সরলরেখাটির একই পাশে অবস্থিত কিনা।
এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা যে কাজটা করলাম এখান থেকে যে সিদ্ধান্তটা পেলাম সেই সিদ্ধান্তটা কি, যে আমরা প্রথমে ওই একটি বিন্দুর স্থানাঙ্ক দ্বারা ওটাকে সিদ্ধ করাবো, তাতে আমরা একটা কিন্তু সাংখ্যিক মান পাবো। তারপরে দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক দ্বারা আবার সিদ্ধ করাবো, তখন একটি সাংখ্যিক মান পাবো। তারপরে সাংখ্যিক মান দ্বয়কে আমরা ভাগ করব। ভাগ করলে যদি ভাগফলটা ধনাত্মক হয়, সেক্ষেত্রে বলতে পারবো বিন্দু দুটি একই পাশে অবস্থিত, অর্থাৎ সরলরেখাটির একই পাশে অবস্থিত। যেমন আমরা দেখি এই যে পি কিউ বিন্দু দুটি সরলরেখাটির একই পাশে অবস্থিত। এখন আমরা দেখব এই বিন্দু দুটি যদি সরলরেখাটির বিপরীত পাশে অবস্থিত হয়, সেক্ষেত্রে কি ঘটনাটা ঘটে। আচ্ছা, এখন আমরা দেখি, সাপোজ এটা হচ্ছে এই সরলরেখাটি, সেটা হচ্ছে কি ax প্লাস by প্লাস c ইকুয়াল 0। এখন আমরা প্রথমে আমরা দাঁড় করালাম কি, বিন্দু দুটি যদি একই পাশে অবস্থিত হয় সেক্ষেত্রে কি হবে, বিন্দু দুটি একই পাশে অবস্থিত হবে। আচ্ছা, এখন হচ্ছে এমন যদি হয় যে বিন্দু দুটি একই পাশে না, বিপরীত পাশে অবস্থিত, মানে পি এবং কি বিন্দু হচ্ছে সরলরেখাটির বিপরীত পাশে অবস্থিত। সরলরেখাটি হচ্ছে কি x প্লাস by প্লাস c ইকুয়াল 0। আচ্ছা, এখন আমরা কি করব, পি কিউ যোগ করব। এই পি কিউ রেখাংশ সরলরেখাটিকে আর বিন্দুতে সেট করলো, আর পি বিন্দুর স্থান কত দেওয়া আছে, x sub 1 আর y sub 1, আর কি বিন্দুর স্থানাঙ্ক এটিও দেওয়া আছে x sub 2 আর y sub 2। এখানে আর বিন্দুটা কি হলো, আর বিন্দুটা হচ্ছে অন্তঃবিভক্তকারী বিন্দু। প্রথম ক্ষেত্রে ছিল আরটা হলো বহির্বিভক্তকারী, আর এই ক্ষেত্রে হচ্ছে অন্তর্বিভক্তকারী বিন্দু। তাহলে অতএব আর বিন্দুর স্থানাঙ্ক কি হবে, যেহেতু এটা অন্তর্বিভক্তকারী বিন্দু, সুতরাং হবে এটা mx sub 2 প্লাস nx sub 1 ডিভাইডেড বাই m প্লাস n, আর y স্থানাঙ্কটা হবে my sub 2 প্লাস ny sub 1 ডিভাইডেড বাই m প্লাস n। এখন কথা হচ্ছে এই আর বিন্দুটা কিন্তু সরলরেখাটির উপর অবস্থিত, সুতরাং আর বিন্দু দ্বারা এই সরলরেখাটির সমীকরণটিকে কি করা যাবে, সিদ্ধ করা যাবে। আচ্ছা, এখন আমরা কি করব, সিদ্ধ করব। তাহলে এখন আমাদের সরলরেখাটির সমীকরণ কি, এটা হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0, বা এখন x এর স্থলে আর বিন্দুর x স্থানাঙ্ক আর y এর স্থলে আর বিন্দুর y স্থানাঙ্কের মান বসাবো, যেহেতু আমরা সিদ্ধ করতেছি। আর সিদ্ধ করার কারণটা কি, বা কেনই বা আমরা সিদ্ধ করব, এই জন্যই করবো যে এই আর বিন্দুটি এই সরলরেখাটির উপরে অবস্থিত বা উপরস্থ একটি বিন্দু। আচ্ছা, এখন x স্থানাঙ্কটা বসাই, m x sub 1 প্লাস n x sub m x sub 2 প্লাস n x sub 1 প্লাস m প্লাস n, এটা প্লাস b, আর y এর স্থলে বসাবো y স্থানাঙ্কের মান m y sub 2 প্লাস n y sub 1 ডিভাইডেড বাই m প্লাস n, আর c তো c থাকলো। আচ্ছা, তাহলে প্লাস c ইকুয়াল 0। এখন উভয় পক্ষকে m প্লাস n দ্বারা গুণ করব। আচ্ছা, গুণ করলে কি হচ্ছে, a m x sub, এই যে m প্লাস n আছে, আর m প্লাস n দ্বারা গুণ করলে এটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে 1, কারণ m প্লাস n কে m প্লাস n দ্বারা ভাগ করলে হচ্ছে 1, সুতরাং a দ্বারা এখানে গুণ করলাম প্লাস a n x sub 1 প্লাস, এখানে ঠিক তাই হবে, এটাও 1 হয়ে যাচ্ছে। তাহলে b n y sub 2 প্লাস b n y sub 1, আর এখানে হবে হচ্ছে n c প্লাস n c ইকুয়াল 0। বা আমরা এখন m কমন নেব, এখানে m আছে m আছে m আছে, m কমন নিলে হবে ax sub 2 প্লাস হচ্ছে by sub 2 প্লাস হচ্ছে c
আর প্লাস এন কমন নিচ্ছি, এন কমন নিলে হচ্ছে এ, আচ্ছা এম কমন নিচ্ছি, এন কমন নিলে দেখি আমরা কি হয়, এ এক্স সাব ওয়ান, আচ্ছা এ এক্স সাব ওয়ান প্লাস হচ্ছে বি ওয়াই সাব ওয়ান প্লাস সি ইকুয়াল 0। এখন আমরা এন এ এক্স সাব ওয়ান প্লাস বি ওয়াই সাব ওয়ান প্লাস সি ইকুয়াল সাইড চেঞ্জ করলে এটা হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাস এন এ এক্স সাব টু প্লাস বি ওয়াই সাব টু প্লাস সি, তাহলে আমরা এই ফরম্যাটটি পেলাম। এখন আমরা এন এখানে গুণ আছে, এটা যদি পক্ষ পরিবর্তন করি তাহলে এখানে যা ভাগ হবে, আর এই অংশটি এখানে গুণ অবস্থা আছে, এটা পক্ষ পরিবর্তন করি, তাহলে সুতরাং আমাদের হচ্ছে এ এক্স সাব ওয়ান প্লাস বি ওয়াই সাব ওয়ান প্লাস সি ডিভাইডেড বাই এ এক্স সাব টু প্লাস বি ওয়াই সাব টু প্লাস সি ইকুয়াল মাইনাস এম বাই এন। আমরা আমাদের চূড়ান্ত রূপটি পেয়ে গেলাম। এখন আমরা বিষয়টা খেয়াল করি, এই ধারণাটি মোটামুটি পূর্বটার মতোই, অর্থাৎ আমাদের সমীকরণটি হচ্ছে কি ax প্লাস by প্লাস c ইকুয়াল 0, এটা হলো আমাদের প্রদত্ত রেখার সমীকরণ। আর p বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে x সাব 1 y সাব 1, আর t বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে x সাব 2 আর y সাব 2। এই যে বিষয়টি, এই ক্ষেত্রে কিন্তু ঘটনাটা মোটামুটি একই টাইপ, খালি পার্থক্য এক জায়গায় আছে। এখন কোন ক্ষেত্রে এক ধরনের আর পার্থক্যটা কোথায়, এখন আমরা সেটাই দেখব। এক ধরনের হলো সেই ক্ষেত্রে দেখা গেল বা দেখা যাচ্ছে যে আমরা যদি ax প্লাস by প্লাস c এই রেখাটির সমীকরণকে প্রথমে আমরা কি করব, পি বিন্দু বা প্রথম বিন্দু বা যে কোনো একটি বিন্দু দ্বারা সিদ্ধ করাবো। সিদ্ধ করালে অবশ্যই আমরা একটা সাংখ্যিক মান পাবো। কি পাবো? সাংখ্যিক মান পাবো। তারপর অপর বিন্দুটি দ্বারা আবার এই সরলরেখার সমীকরণটাকে সিদ্ধ করাবো, তখন আমরা আরেকটি সাংখ্যিক মান পাবো। এই সাংখ্যিক মান দ্বয় ভাগফল যদি ঋণাত্মক হয়, খেয়াল করে দেখি ঋণাত্মক আসছে, এই যে ঋণাত্মক সাইন, যদি ভাগফল যদি ঋণাত্মক হয় সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিব যে বিন্দুদ্বয় রেখাটির বিপরীত পাশে অবস্থিত, বিন্দুদ্বয় রেখাটির বিপরীত পাশে, অর্থাৎ ভাগফল ঋণাত্মক হলে বিন্দুদ্বয় রেখাটির বিপরীত পাশে, আর ভাগফল ধনাত্মক হলে বিন্দুদ্বয় রেখাটির একই পাশে অবস্থিত। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্তটা এটাই দাঁড়ালো, আমরা প্রথমে যে ওই সরলরেখাটার সমীকরণকে প্রথম বিন্দু দ্বারা সিদ্ধ করাবো, করে একটা সাংখ্যিক মান পাবো, তারপরে দ্বিতীয় বিন্দু দ্বারা সিদ্ধ করাবো, তখন একটি সাংখ্যিক মান পাবো, তারপর আমরা ভাগ করব। এখন ভাগফলটা যদি ধনাত্মক হয় তাহলে বিন্দুদ্বয় রেখাটির একই পাশে, আর ভাগফল যদি ঋণাত্মক হয় সেক্ষেত্রে বিন্দুদ্বয় রেখাটির বিপরীত পাশে অবস্থিত। এটাই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়, এবং সেটা আমরা গাণিতিকভাবে বিশ্লেষণের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে।